ডক্টর মুখার্জি ১২৯তম জন্মবার্ষিকী শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে জুড়ে আজকের দিনটি অত্যন্ত স্মরণ করে এবং মর্যাদা সহকারে উদযাপন করা হচ্ছে। আমাদের বিদ্যালয়ে আমরা এই দিনটিতে যথাযথ মর্যাদা এবং গুরুত্বকে ও গর্বের সহিত উদযাপন করছি। একেবারে প্রভাতে মঙ্গল সংরক্ষণীয় প্রতিষ্ঠা প্রতিকৃতিতে মান্যতা এবং আমাদের বিদ্যালয়কে মনীষীদের আবর্তন রয়েছে মাল্যদানের মধ্য দিয়ে আমাদের আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপনের শুভ সূচনা হয়েছিল। এতক্ষণ ধরে আমরা নাচ গান আবৃত্তি ও বক্তৃতার মধ্য দিয়ে আজকে এই দিকে আমরা যথাযথভাবে উদযাপন করেছি। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে অনেক কিছু আজকে জানতে পারলাম। এই বছরই আমাদের প্রথম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আমরা উদযাপন করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জনক হিসেবে নাকি আমরা অভিহিত করতে পারি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে বলতে গেলে আমি শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে কয়েকটি কথা বলব। 1942 সাল, তখন বাংলায় মন্বন্তর চলছে, দুর্ভিক্ষ চলছে। এই সময়ে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধি এবং আর্থিক সংকটে পড়ে যায়। তিনি বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন করেও পাননি। শেষ পর্যন্ত তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শরণাপন্ন হন। ডক্টর মুখার্জি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শুধু অর্থ দিয়েই ভাঙতে হননি, তিনি তার মধুপুরের বাড়িতে তার স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য তাকে সেখানে যেতে বলেন। কৃতজ্ঞতায় কাজী নজরুল ইসলাম শ্যামাপ্রসাদের উদ্দেশ্যে একটা চিঠি লেখেন। চিঠির বয়ানটা ছিল এইরকম: শ্রী চরণেশে আমার শাসনকে জন্ম নেবেন। এইভাবে তিনি শুরু করেছেন। তারপর লিখেছেন, মধুপুরে এসে আমি অনেক রিল্যাক্সেশন এবং রিলিফ অনুভব করছি। পুরো চিঠির ছত্রে ছত্রে শ্যামাপ্রসাদের প্রতি তার কৃতজ্ঞতা ধরা পড়েছিল। তিনি এখানে উল্লেখ করেছিলেন যে যেভাবে বিদ্যাসাগর মহাশয় মাইকেল মধুসূদন দত্তকে অর্থ দিয়ে সাহায্য করে তার জীবন বাঁচিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও কাজী নজরুল ইসলামের জীবনকে বাঁচিয়ে তুলতে সাহায্য করেছিলেন। তাই তো তিনি লিখেছিলেন যে বাংলা মায়ের আমার দুই সন্তান শ্যামাপ্রসাদ এবং সুভাষচন্দ্র দুজনই এই বাংলা তথা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বাস্তবেও তাই দেখেছি। নেতাজি না থাকলে আমাদের স্বাধীনতা অর্জন অনেক পিছিয়ে যেত, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গ হয়তো পেতাম না। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার জনক বলছি কেন? আসলে আমরা জনক কাকেই বলি যিনি অগ্রণী ভূমিকা নেন। যেমন আমাদের ভারতীয় সংবিধান তো ডক্টর ভীমরাও আম্বেদকর একা লেখেননি। প্রায় সেই সময়ে ৩০০-এর বেশি বিদগ্ধ পণ্ডিত এই সংবিধান রচনায় হাত লাগিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান ছিলেন এবং তারই পরামর্শে ও সক্রিয় প্রচেষ্টাতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল বলে আমরা ভীমরাও আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক আখ্যা দিয়েছি। ঠিক একই রকম ভাবে হয়তো বাংলা সভাতে সে সময় যে ভোটাভুটি হয়েছিল তাতে ৫৮-১১ ভোটে বাংলা ভাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেখানে শ্যামাপ্রসাদের ভোট ছিল হয়তো একটি, কিন্তু তিনি যেভাবে সারা বাংলার বিদগ্ধ মানুষজনকে উদ্বুদ্ধ করেছিলেন, তাদের সক্রিয় করে তুলেছিলেন এই ভোটাভুটিতে অংশ নিতে, যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তার ফলে কিন্তু বাংলা প্রদেশ ভাগ হয়ে এই পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। সেই কারণেই কিন্তু আমরা ডক্টর শ্যামাপ্রসাদকে পশ্চিমবঙ্গের জনক হিসেবে আমরা আখ্যা দিতে পারি। ডক্টর শ্যামাপ্রসাদের জীবনে বলতে গেলে তার
পারিবারিক ইতিহাসটাও কিন্তু আমাদের জানা দরকার। কে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি? তিনি ছিলেন আরেকজন বাংলার কৃতি সন্তান, ভারত মায়ের কৃতি সন্তান স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় সুযোগ্য সন্তান। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ। কেন তিনি বাংলার বাঘ ছিলেন? 1901 সাল নাগাদ স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন। মাননীয় শিক্ষক মন্ডলী, একটু আমরা ওদের কাছে একটু দাঁড়ান, আর একটু কম 5 মিনিট আমি সময় দেবো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু শান্ত হয়ে বসো, এর কথাগুলো শোনো। আমরা তো সব দিন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে এই ধরনের আমরা আলোচনা চক্র করতে পারবো না। বছরের একটা দিন তার জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি, তাই শান্ত হয়ে তোমরা ধৈর্য ধরে একটু বসো, আর 2-4 কথা আমি শ্যামাপ্রসাদ সম্বন্ধে বলবো। যে জায়গাতে আমি ছিলাম, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার পারিবারিক যে ইতিহাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তিনি সুযোগ্য সন্তান ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সেই 1901 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। সে সময় ইংরেজদের একেবারে যেন ভরা জোয়ার, তারা দাপিয়ে বেড়াচ্ছে সারা বাংলা তথা ভারতবর্ষকে। ভারতবর্ষের মানুষদের তারা অত্যাচারে জর্জরিত করে তুলছে। সেই অবস্থাতেও কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার সিদ্ধারা সজা করে রেখেছিলেন। ইংরেজরা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র ডিগ্রি প্রদানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেয়েছিলেন, সেই সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে এডুকেশন অফ এক্সিলেন্সিতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। শক্ত হাতে তিনি বিশ্ববিদ্যালয়ের হাল ধরেছিলেন, তিনি ইংরেজদের কথা শোনেননি। তাই তো তাকে বাংলার মানুষ তার এই তীব্র ব্যক্তিত্বের জন্য তাকে বাংলার বাঘ আখ্যা দিয়েছিলেন। সেই বাংলার বাঘের বাচ্চাই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও পরবর্তীকালে বাঘের মতোই তার দেশ দেখিয়েছিলেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আকস্মিক মারা যাওয়ার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাঝখানের পিরিয়ডে সোনাপট্টি আমাদের গভর্নর যিনি ছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। পরবর্তীকালে 1934 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত হন। এই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রভূত উন্নতি সাধন করেছিলেন। এই সময় একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। সেই সময় প্রতি বছর যে ডিগ্রি প্রদানের যে অনুষ্ঠানটা হতো, সমাবর্তন অনুষ্ঠান, সে পুরো অনুষ্ঠানটা ইংরেজিতে হতো। কারণ তখনকার ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন ইংরেজ আন্ডারসন, তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানালেন যে গুরুদেব, আপনাকে এবারে সমাবর্তন উৎসবে ভাষণ দিতে হবে। সেটা 1937 সাল নাগাদ হবে। তো তখন রবীন্দ্রনাথের অসুস্থ দেহ, তার কয়েক বছর পরে তিনি মারা যাবেন 1941 সালে। সেই সময় সেই অসুস্থ শরীরেও রবীন্দ্রনাথ শ্যামাপ্রসাদের কথা ফেলতে পারেননি। তিনি বললেন, ঠিক আছে, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে ভাষণ দিতে যাব, উপস্থিত হব, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবো, সবই ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? না, আমাকে বাংলায় ভাষণ দিতে হবে, ভাষণ দিতে সুযোগ দিতে হবে। তো ডক্টর শ্যামাপ্রসাদ একটু সমস্যায় পড়ে গেলেন, কারণ এতদিন ধরে কখনোই বাংলাতে ওইখানে সমাবর্তন উৎসব হয়নি বা কোনো ভাষণ হয়।